ওম স্থাপকায়শ্চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুর, মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম। আজ পাঠ করব শ্রী রামকৃষ্ণ, অশ্বিনী কুমার, বিভিন্ন ভক্ত সঙ্গে শ্রীযুক্ত কেশব সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর, অচলানন্দ, শিবনাথ, হৃদয়, নরেন্দ্র গিরিশ। প্রাণের ভাই শ্রী তোমার প্রেরিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ খণ্ড কোজাগর পূর্ণিমার দিন পেয়ে আজ দ্বিতীয় দিন তা শেষ করেছি। ধন্য তুমি, এত অমৃত দেশময় ছড়ালে। যাক, তুমি অনেকদিন হলো ঠাকুরের সঙ্গে আমার কি আলাপ হয়েছিল তা জানতে চেয়েছিলে, তাই জানাবার একটু চেষ্টা করছি মাত্র। কিন্তু আমি তো আর শ্রীমের মতো কপাল করে আসিনি যে শ্রীচরণ দর্শনের দিন, তারিখ, মুহূর্ত আর তার শ্রীমুখ নিশ্চিত সব কথা একেবারে ঠিক ঠিক লিখে রাখব। যতদূর মনে আছে তাই লিখে যায়। হয়তো এক আধ দিনের কথা আরেক দিনের বলে লিখে ফেলব, আর কত কথা ভুলেই গেছি। বোধহয় সালটা ছিল 1881। শারদীয় অবকাশের সময় প্রথম দর্শন। সেদিন কেশববাবুর আসিবার কথা। আমি নৌকায় দক্ষিণেশ্বর গিয়ে ঘাট থেকে উঠে একজনকে জিজ্ঞাসা করিলাম, পরমহংসদেব কোথায়? তিনি উত্তর দিকের বারান্দায় তাকিয়ে ঠেসান দিয়া এক ব্যক্তিকে দেখিয়ে বলিলেন, এই হলো পরমহংস। তার কালো পেড়ে ধুতি পরা আর তাকিয়া ঠেসান দেওয়া দেখে ভাবলাম, এ আবার কিরকম পরমহংস। কিন্তু দেখলাম দুটি ঠ্যাং উঁচু করে, আবার তাই দুহাত দিয়ে বেষ্টন করে আধা চিত হয়ে তাকে এক ঠেসান দেয়া হয়েছে। মনে হলো এর কখনো বাবুদের মতো তাকিয়া ঠেসান দেয়া অভ্যাস নাই। তবে বোধহয় ইনিই পরমহংস হবেন। তাকিয়ার অতি নিকটে তাহার ডান পাশে একটি বাবু বসে আছেন। শুনলাম তার নাম রাজেন্দ্র মিত্র, যিনি বেঙ্গল গভর্নমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়েছিলেন। আরও ডান দিকে কয়েকটি লোক বসে আছেন। একটু পরেই ঠাকুর রাজেন্দ্রবাবুকে বললেন, দেখ দেখিন কেশব আসছে কিনা। একজন একটু এগিয়ে ফিরে এসে বললেন, না। আবার একটু শব্দ হতে বললেন, দেখো দেখো, আবার দেখো। এবারও একজন দেখে এসে বললেন, না না, আসেনি এখনো। অমনি পরমহংসদেব হাসতে হাসতে বললেন, পাতের উপর পাত। রায় বলে, ওই এলো বুঝি আমার প্রাণনাথ। হ্যাঁ, দেখো, কেশবের চিরকালই কি এই রীতি? আসে আসে, আসে না। তার কিছুকাল পরে সন্ধ্যা হয়। এমন সময় কেশব দলবল সহ এসে উপস্থিত হলেন। আর এসেই যেমন ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন। ঠাকুরও ঠিক তদ্রূপ করে একটু মাথা নোয়ালেন, আবার একটু পরে মাথা তুললেন। তখন ঠাকুর সমাধিস্থ। তিনি বলছেন, রাজ্যের কলকাতার
লোক জুটিয়ে নিয়ে এসেছেন, আমি কিনা বক্তৃতা করব। তা আমি পারবো টারবো নি, করতে হয় তুমি করো, আমি ওসব পারবো নি। ওই অবস্থায় একটু দিব্য হাসি হেসে বলছেন, আমি তোমার খাবো দাবো থাকবো, আমি তোমার খাবো শোবো আর বাহ্যে যাব, আমি ওসব পারবো নি। কেশববাবু দেখছেন আর ভাবে ভরপুর হয়ে যাচ্ছেন। একবার ভাবের ভরে আহ আহ করছেন। আমি ঠাকুরের অবস্থা দেখে ভাবছি, এ কি ঢং, আর তো কখনো এমন দেখি নাই। আর যেরূপ বিশ্বাসী তা তো জানোই। তারপর সমাধি ভঙ্গের পরে কেশববাবুকে বললেন, কেশব, একদিন তোমার ওখানে গেছিলাম, শুনলাম তুমি বলছো ভক্তি নদীতে ডুব দিয়ে সচ্চিদানন্দ সাগরে গিয়ে পড়ব। আমি তখন উপর পানে তাকাই, উপরে যেখানে কেশববাবুর স্ত্রী ও অন্যান্য স্ত্রীলোকগণ বসেছিলেন, আর ভাবি তাহলে এদের দশা কি হবে? তোমরা গৃহী, একেবারে সচ্চিদানন্দ সাগরে কি করে গিয়ে পড়বে? সেই নেউলের মতো পেছনে বাঁধা ইঁট, কোনো কিছু হলে কুলাঙ্গায় উঠে বসল, কিন্তু থাকবে কেমন করে? ইটে টানে আবার ধূপ করে নেমে পড়ে। তোমরা একটু ধ্যান ট্যান করতে পারো, কিন্তু দারাসুত ইট টেনে আবার নামিয়ে ফেলে। তোমরা ভক্তি নদীতে একবার ডুব দেবে, আবার উঠবে, আবার ডুব দেবে, আবার উঠবে, এমনি চলবে। তোমরা একেবারে ডুবে যাবে কি করে? কেশববাবু তখন বললেন, গৃহস্থের কি হয় না? কেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর? পরমহংসদেব তখন বলিলেন, দেবেন্দ্রনাথ ঠাকুর? দেবেন্দ্র দেবেন্দ্র 2-3 বার বলে উদ্দেশ্য কবার প্রণাম করিলেন। তারপর বলিলেন, তা জানো, একজনের বাড়ির দুর্গা উৎসব হতো, উদয়াস্ত পাঁঠা বলি হতো। কয়েক বছর পরে আর বলির সে ধুমধাম নাই। একজন তখন জিজ্ঞাসা করলে, মশাই, আজকাল যে আর আপনার বাড়িতে বলির ধুমধাম নাই? সে বললে, আরে এখন যে দাঁত পড়ে গেছে, দেবেন্দ্রও এখন ধ্যান ধারণা করছে, তা করবেই তো। তা কিন্তু খুব মানুষ। দেখো, যতদিন মায়া থাকে ততদিন মানুষ থাকে ডাবের মতো। নারকেলের যতদিন ডাব থাকে, তার নেয়াপাতি তুলতে গেলেই সঙ্গে মালার একটু উঠে আসবেই। আর যখন মায়া শেষ হয়ে যায়, তখন ওই ঝুনো, ওই শ্বাস আর মালা তখন আপনা থেকেই পৃথক হয়ে যায়। শ্বাসটা ভেতরে ঢপর ঢপর করে। আত্মা হয় আলাদা, শরীর হয় আলাদা, দেহটার সঙ্গে আর কোনো যোগ থাকে না। ওই যে আমিটে, ওটাতেই বড় মুশকিল বাধায়। শালার আমি কি যাবেই না? এই পোড়ো বাড়ি, অসত্য গাছ উঠেছে, খুঁড়ে ফেলে দাও, আবার পরদিন দেখো এক ফেঁকড়ি গজিয়েছে। ওই আমি অমনি ধারা। পেঁয়াজের বাটি 7 বার ধোও, শালার গন্ধ কিছুতেই যাবেনি। কি বলতে বলতে কেশববাবুকে বললেন, হ্যাঁ কেশব, তোমাদের কলকাতার বাবুরা নাকি বলে ঈশ্বর নাই। বাবু সিঁড়ি দিয়ে উঠছেন, এক পা ফেলে আরেক পা ফেলতেই উফ, পাশে কি হলো বলে অজ্ঞান। ডাক ডাক, ডাক্তার ডাক। আর ডাক্তার আস্তে আস্তে
তখন হয়ে গেছে। হ্যাঁ, এরা বলেন ঈশ্বর নাই। 1 কি 1.5 ঘন্টা পর কীর্তন আরম্ভ হইল। তখন যা দেখলাম তা বোধহয় জন্ম জন্মান্তরও সে কথা আমি বলবো না। তখন সকলেই নাচতে লাগলেন। আবার কেশবকেও নাচতে দেখলাম। মাঝখানে ঠাকুর আর সবাই তাকে ঘিরে নাচছেন। নাচতে নাচতে একেবারে স্থির সমাধিস্থ। অনেকক্ষণ এইভাবে গেল। তারপর শুনতে শুনতে দেখতে দেখতে বুঝলাম এই পরমহংস বটে। আরেকদিন বোধহয় 1883 সনে শ্রীরামপুরের কয়েকটি যুবককে সঙ্গে নিয়ে গেছিলাম। সেদিন তাদের দেখে বললেন, এরা এসেছেন কেন? আমি তখন বললাম, আপনাকে দেখতে। ঠাকুর বললেন, আমায় কি দেখবে? এরা সব বিল্ডিং টিল্ডিং দেখুক না। আমি তখন বললাম, এরা তা দেখতে আসে নাই, এরা আপনাকে দেখতে এসেছে। ঠাকুর আবার বললেন, তবে এরা বুঝি চকমকির পাথর, ভিতরে আগুন আছে। 1000 বছর জলে ফেলে রাখো, যেমনি ঠুকবে তেমনি আগুন বেরোবে। এরা বুঝি সেই জাতীয় জীব, আমাদের ঠুকলে আগুন বেরোয় কই? আমরা এই কথা শেষ শুনে হাসলাম। সেদিন আর কি কি কথা হলো ঠিক মনে নাই। তবে আমির গন্ধ যায় না আর কামিনী কাঞ্চন ত্যাগের কথাও যেন হয়েছিল। আরেকদিন গেছি, প্রণাম করে বসেছি। তিনি বললেন, সেই যে কাক খুললে ফস ফস করে উঠে, একটু একটু টক একটু মিষ্টি, তার একটা এনে দিতে পারো? আমি বললাম, লেমনেড। ঠাকুর বললেন, আনো না, মনে হয় একটা এনে দিলাম। এদিন যতদূর মনে পড়ে আর কেউ ছিল না। আমি ঠাকুরকে কয়েকটি প্রশ্ন করেছিলাম, আপনার কি জাতিভেদ আছে? ঠাকুর বললেন, কই আর আছে, কেশব সেনের বাড়ির চচ্চড়ি খেয়েছি। তবু একদিনের কথা বলছি। একটা লম্বা লোক, দাড়িওয়ালা, বরফ নিয়ে এসেছিল। তা কেমন খেতে ইচ্ছে হলো না। আবার একটু পরে একজন তারই কাছে বরফ নিয়ে এলো। সে বরফ কেচর মেচর করে চিবিয়ে খেয়ে ফেললাম। তা জানো, জাতিভেদ আপনি খসে যায়। যেমন নারকেল গাছ, তাল গাছ বড় হয়, যখন বড় হয় তখন বেল্লেগুলো আপনি খসে যায়। সেই রকম জাতিভেদ আপনা হতে খসে যায়। টেনে ছিঁড়ো না, ওই সালাদের মতো। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা কেশববাবু কেমন লোক? ঠাকুর বললেন, ওগো সে দৈবী মানুষ। আর আমি আমি আমার কথা জিজ্ঞাসা করলাম, আর তৈলক্যবাবু? ঠাকুর বললেন, বেশ লোক, বেড়ে গায়। আমি আবার বলিলাম, শিবনাথ বাবু? ঠাকুর তখন বলিলেন, বেশ মানুষ, তবে তর্ক করে যে। আমি তখন বলিলাম, হিন্দুতে ও ব্রাহ্মতে তফাৎ কি? ঠাকুর বললেন, তফাৎ আর কি, এইখানে রোকসন চৌকি বাজে, একজন সানাইয়ের ভোঁ ধরে, আর একজন তারই ভিতর রাধা আমার মান করেছে ইত্যাদি রং পরং তুলে নেয়। ব্রাহ্মণেরা নিরাকার ভোঁ ধরে বসে আছে, আর হিন্দুরা রং পরং তুলে নিচ্ছে। জল আর বরফ, নিরাকার আর সাকার, যা জল তাই ঠান্ডায় বরফ হয়। জ্ঞানের গরমিতে বরফ জল হয়,
আবার ভক্তির হিমে জল বরফ হয়। সেই একই জিনিস নানা লোকে নানা নাম করে। যেমন পুকুরের চারিপাশে 4 ঘাট, এ ঘাটের লোক জল নিচ্ছে, জিজ্ঞাসা করো, বলবে জল। আর ও ঘাটে যারা জল নিচ্ছে তারা বলবে পানি। আরেক ঘাটে বলবে ওয়াটার, আর আরেক ঘাটে বলে অ্যাকোয়া। জল তো একই। বরিশালে অচলানন্দ তীর্থাবধূতের সঙ্গে দেখা হয়েছিল, বলাতে বললেন, সেই কোতারঙ্গের রামকুমার তো? আমি বললাম, আজ্ঞে হ্যাঁ। ঠাকুর বললেন, তাকে কেমন লাগলো? আমি তখন বললাম, খুব ভালো লাগলো। ঠাকুর আবার বললেন, আচ্ছা, সে ভালো না আমি ভালো? আমি তখন তাকে বলিলাম, তার সঙ্গে কি আপনার তুলনা? তিনি পণ্ডিত বিদ্বান লোক, আর আপনি কি পণ্ডিত জ্ঞানী? এই উত্তর শুনে ঠাকুর একটু অবাক হয়ে চুপ করে রইলেন। আপনার কাছে মজা খুব। এইবার হেসে বললেন, বেশ বলেছ, ঠিক বলেছ। আমায় জিজ্ঞাসা করলেন, আমার পঞ্চবটি দেখেছ? বললাম, আগে হ্যাঁ। সেখানে কি কি করতেন তাও কিছু বললেন। সেই নানা ভাবের সাধনের কথা, ন্যাংটার কথাও বললেন। আমি জিজ্ঞাসা করলাম, তাকে পাবো কি করে? ঠাকুর উত্তর দিলেন, ওগো, সে তো চুম্বক। লোহাকে যেমন টানে তেমনি আমাদের টানতেই আছে। লোহার গায়ে কাদা মাখা থাকলেই লাগতে পারে না, আর কানতে কানতে যেমন কাদাটুকু ধুয়ে যায় অমনি টুক করে লেগে যায়। আমি ঠাকুরের উক্তিগুলি শুনে 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 লিখছিলাম। বললেন, হ্যাঁ দেখো, সিদ্ধি সিদ্ধি করলে হবে না। সিদ্ধি আনো, সিদ্ধি ঘোঁটো, সিদ্ধি খাও। এরপর আমায় বললেন, তোমরা তো সংসারে থাকবে, তাই একটু গোলাপি নেশা করে থেকো। কাজকর্ম করছো, অথচ নেশাটি লেগে আছে। তোমরা তো সুখদেবের মতো হতে পারবে না, যা খেয়ে খেয়ে ন্যাংটো ভ্যাংটো হয়ে পড়ে থাকবে। সংসারে থাকবে তো একখানি আম মুক্তার নামা লিখে দাও, বকলম দিয়ে যাও। উনি যা হয় করবেন। তুমি থাকবে বড় লোকের বাড়ির ঝিয়ের মতো। বাবুর ছেলেপুলেকে কত আদর করছে, নাওয়াচ্ছে, ধোয়াচ্ছে, খাওয়াচ্ছে, যেন তারই ছেলে। কিন্তু সে মনে মনে জানছে এ আমার নয়। আর যেদিন জবাব দিয়ে দিলে ব্যাস, আর কোনো সম্পর্ক নয়। যেমন কাঁঠাল খেতে হলে হাতে তেল মেখে নিতে হয়, তেমনি ওই তেল মেখে নিও, তাহলে আর সংসারে জড়াবে না, লিপ্ত হবে না। এতক্ষণ মেঝেই বসে কথা হচ্ছিল। এখন তক্তপোষের উপর উঠে লম্বা হয়ে শুলেন, আর আমায় বললেন, হাওয়া করো। আমি হাওয়া করতে থাকলাম। তিনি চুপ করে রইলেন। একটু পরে বললেন, বড্ড গরম গো, পাখাখানা একটু জলে ভিজিয়ে নাও। আমি বললাম, আবার শক্ত আছে দেখছি। তিনি হেসে বললেন, কেন থাকবেনি, কেন থাকবেনি? আমি বললাম, তবে থাক থাক, খুব থাক। সেদিন কাছে বসে যে সুখ পেয়েছি সে আর বলবার নয়। সেবার শেষবার, যেবারের কথা তুমি 3য় খণ্ডে উল্লেখ করেছ, সেইবার আমার স্কুলের হেডমাস্টারকে নিয়ে গেছিলাম। তার বিএ পাস করার অব্যবহিত পরে এবার সেদিন তোমার সঙ্গে তার দেখা হয়েছে। ওকে দেখেই বললেন, আবার ইটি পেলে কোথায়? বেড়ে তো। ওগো, তুমি তো উকিল। বড্ড বুদ্ধি। আমায় একটু বুদ্ধি দিতে পারো?
তোমার বাবা যে সেদিন এসেছিলেন, এখানে 3 দিন ছিলেন, আমি জিজ্ঞাসা করলাম তাকে কেমন দেখলেন? বললেন বেশ লোক, তবে মাঝে মাঝে হিজিবিজি বকে। তখন আমি বললাম আবার দেখা হলে হিজিবিজিটি একটু ছাড়িয়ে দেবেন। তিনি একটু হাসলেন। আমি বললাম আমাদের গোটা কথা শোনান। বললেন হৃদয়কে চেনো? আমি তখন বললাম আপনার ভাগ্নে তো, আমার সঙ্গে আলাপ নাই। ঠাকুর বললেন হৃদে বলতো, মামা তোমার বুলিগুলি সব এক সময়ে বলে ফেলো না, ফিবার এক বলি কেন বলবে? তা আমি বলতাম তা তোর কি রে শালা, আমার বলি আমি 1,000,000 ওই এক কথা বলবো, তোর কি রে? তখন আমি হাসতে হাসতে বললাম তা তো বটে। কিঞ্চিত পরে বসে ওম ওম করতে করতে গান ধরলেন, ডুব 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 রূপসাগরে আমার মন। তিনি 2-1 পদ গাইতে গাইতে ডুব ডুব বলতে বলতে ডুবে গেলেন। সমাধি হলো। কিছুক্ষণ পর সমাধি ভঙ্গ হলো। তারপর পায়চারি করতে লাগলেন। ধুতি পরা ছিল, তা 2 হাত দিয়ে টানতে টানতে একেবারে কোমরের উপর তুলেছেন। এদিক দিয়ে খানিকটা মেঝে ঝেঁটিয়ে যাচ্ছে, ওদিক দিয়ে খানিকটা অমনি পড়েছে। আমি আর আমার সঙ্গী টেপাটেপি করছি আর চুপি চুপি বলছি ধুতিটি পরা ভালো হয়েছে। একটু পরেই দুঃসালার ধুতি বলে ধুতিটা ফেলে দিলেন, দিয়ে দিগম্বর হয়ে পায়চারি করতে লাগলেন। উত্তর দিক থেকে কার যেন ছাতা ও লাঠি আমাদের সম্মুখে এনে জিজ্ঞাসা করলেন, এই ছাতা লাঠি তোমাদের? আমি বললাম না। অমনি বললেন আমি আগেই বুঝেছি এ তোমাদের নয়। আমি ছাতা লাঠি দেখে মানুষ বুঝতে পারি। সেই একটা লোক হাও মাও করে কতগুলো গিলে খেল, এ তারই নিশ্চয়ই। কিছুকাল পরে ওই ভাবের খাটের উত্তর পাশে পশ্চিম মুখ হয়ে বসে পড়লেন। বসে আমায় জিজ্ঞাসা করলেন, ওগো আমায় কি অসভ্য মনে করেছ? আমি বললাম না, আপনি খুব সভ্য। আবার এই কথা জিজ্ঞাসা করছেন কেন? ঠাকুর তখন বললেন, আরে শিবনাথ টিবনাথ অসভ্য মনে করে, ওরা এলে কোনো রকম একটা ধুতি টুতি জড়িয়ে বসতে হয়। গিরিশ ঘোষকে চেনো? আমি তখন বললাম কোন গিরিশ ঘোষ, যে থিয়েটার করে? ঠাকুর বললেন হ্যাঁ। আমি তখন তাকে বললাম দেখিনি কখনো, নাম জানি। ঠাকুর আবার বললেন ভালো লোক। আমি ঠাকুরকে বললাম শুনি মদ টদ খায় নাকি? ঠাকুর বললেন খাক না খাক না, কদিন আর খাবে। বললেন তুমি নরেন্দ্রকে চেনো? আমি তখন বললাম আগে না। ঠাকুর আবার বলিলেন আমার বড় ইচ্ছা তার সঙ্গে তোমার একটু আলাপ হয়। সে বিয়ে পাস দিয়েছে, তো বিয়ে করেনি। আমি বললাম যে আজ্ঞা, আলাপ করব। ঠাকুর আবার বলিলেন আজ রামদত্তের বাড়ি কীর্তন হবে, সেইখানে দেখা হবে, সন্ধ্যার সময় সেইখানে যেও। আমি তখনও ঠাকুরকে বললাম যে আজ্ঞা। ঠাকুর আমার ঘুরে বললেন যাবে তো, যেও কিন্তু। আমি বললাম আপনার হুকুম হলো তা মানব না, অবশ্যই যাব। ঘরের ছবি কখানা দেখলেন, পরে জিজ্ঞাসা করলেন আচ্ছা বুদ্ধদেবের ছবি পাওয়া যায়? আমি বললাম শুনতে পাওয়া যায়। ঠাকুর তখন সেই ছবি একখানি তুমি আমায় এনে দিও। আমি তখন বললাম যে আজ্ঞা, যখন এবার আসবো নিয়ে আসবো। আর দেখা হলো না।
আর সেই শ্রীচরণ প্রান্তে বসতে ভাগ্যে ঘটে নাই। সেদিন সন্ধ্যার সময় রামবাবুর বাড়ি গেলাম। নরেন্দ্রের সঙ্গে দেখা হলো। ঠাকুর একটি কামরায় তাকিয়া ঠেস দিয়ে বসেছেন। নরেন্দ্র তাহার ডান পাশে, আমি সম্মুখে। নরেন্দ্রকে আমার সহিত আলাপ করতে বললেন। নরেন্দ্র তখন বললেন, আজ আমার বড় মাথা ধরেছে, কথা কইতে ইচ্ছে হচ্ছে না। আমি তখন বললাম, থাক, আর একদিন আলাপ হবে। সেই আলাপ হয় 1897 সনের মে কি জুন মাসে আলমোড়ায়। ঠাকুরের ইচ্ছা তো পূর্ণ হতেই হবে, তাই 12 বছর পরে পূর্ণ হলো। আহা, সেই স্বামী বিবেকানন্দের সঙ্গে আলমোড়ায় কটা দিন কত আনন্দেই কাটিয়ে গিয়েছিলাম। কখনো তার বাড়িতে, কখনো আমার বাড়িতে, আর একদিন নির্জনে তাকে নিয়ে একটি পর্বত শৃঙ্গে, আর তার সঙ্গে পরে দেখা হয় নাই। ঠাকুরের ইচ্ছা পূর্ণ করতেই সেবারে দেখা। ঠাকুরের সঙ্গেও মাত্র 4-5 দিনের দেখা, কিন্তু ওই অল্প সময়ের মধ্যেই এমন হয়েছিল যে তাকে মনে হতো যে এক ক্লাসে পড়েছি, কেমন বেয়াদবের মতো কথা বলেছি। সম্মুখ থেকে সরে এলে মনে হতো, ওরে বাপরে, কার কাছে গেছিলাম। ওই কদিনে যা দেখেছি ও পেয়েছি তাতে জীবন মধুময় করে রেখেছে। সেই দিব্য মৃতবর্ষী হাসিটুকু যতনে পেটরায় পুরে রেখে দিয়েছি। সে যে নিঃসম্বলের অফুরন্ত সম্বল গো। আর সেই হাসিচ্যুত অমৃত কোনায় আমেরিকা অবধি অমৃতায়িত হচ্ছে, এই ভেবে শিষ্যমি চ মুহুর্মুহ শিষ্যমি চ পুনঃ পুনঃ। আমরাই যদি এই এখন বুঝো তুমি কেমন ভাগ্যধর। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।